যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা চলার দাবি নাকচ ইরানের। সংলাপে শেষ সূচক হুঁশিয়ারি ট্রাম্পের। হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে তেহরানের দর কষাকষি। ইসরায়েলি বাহিনী গাজা ত্যাগের আগে হামাসকে নিরস্ত্র হওয়ার আহ্বান ট্রাম্পের। শান্তি পরিষদের উপত্যকায় নতুন হামলায় অন্তত 2 ফিলিস্তিনির প্রাণহানি। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন পরিস্থিতি। দুদেশের 22 বেসামরিক নাগরিক নিহত, আহত প্রায় অর্ধশত। কিয়েভ থেকে ছোড়া 1000 ড্রোন প্রতিহতের দাবি মস্কোর। সেউতায় অভিবাসী ঝড়ের পর ইউরোপ জুড়ে রাজনৈতিক টানাপোড়েন। কয়েক হাজার আটকা। মরক্কোর বিরুদ্ধে সীমান্ত শিথিল করার অভিযোগ স্পেনের, অস্বীকার রাবাতের। রেকর্ড দাবদাহে পুড়ছে দক্ষিণ কোরিয়া। সিউলে সর্বোচ্চ স্তরের হিট ওয়েভ সতর্কতা জারি। ইউরোপ জুড়ে খরার প্রভাবে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রাইন নদীর পানি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মেসবাহুল আলিফ। ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি সতর্ক করে বলেন, 5 মাস ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটানোর এটি শেষ সুযোগ। কিন্তু আলোচনার কথা সরাসরি অস্বীকার করেছে তেহরান। একটি চুক্তি করতে ইরানের বিরুদ্ধে ফের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের 5 মাস পর তেহরানের জন্য চুক্তিতে স্বাক্ষর করার এটি শেষ সুযোগ বলে জানান তিনি। ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আলোচনা এই মুহূর্তেও চলছে। বলেন, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সহ অন্যান্য দেশের অনুরোধে পক্ষগুলো আলোচনা করছে। যদিও ইরানের দাবি কোনো ধরনের আলোচনা হচ্ছে না। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না এবং কোনো বৈঠকের সময়সূচি নির্ধারিত নেই। আগামী দিনগুলোতে বিদেশি প্রতিনিধি দলকে আতিথ্য দেয়া বা বিদেশে আলোচক পাঠানোর কোনো পরিকল্পনা ইরানের নেই বলেও সাফ জানান বাঘাই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, তারা একমাত্র ওমানের সঙ্গে আলোচনা করছে। এই আলোচনার বিষয় হল বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ভাগাভাগি করার পরিকল্পনা। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় থাকার কথা ইরান অস্বীকার করার পর ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ক্ষুব্ধ পোস্টে তিনি ঘোষণা করেন, একটি চুক্তি অথবা পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত মার্কিন সামরিক অবরোধ অব্যাহত থাকবে। ট্রাম্প ইরানের নেতৃত্বকে অবিশ্বাস্যভাবে কপট বলে অভিহিত করেন এবং দাবি করেন তারাই একটি বৈঠকের জন্য অনুরোধ করেছিল। এর আগে চুক্তির জন্য ট্রাম্প আঞ্চলিক শক্তি ও তেহরানের অনুরোধের কথা উল্লেখ করে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা স্থগিত করেন। শাফিনা সুলতানা, সময় সংবাদ। ইরানকে পরাস্ত করতে যুক্তরাষ্ট্রের কাছে আর কোনো পরিকল্পনাই অবশিষ্ট নেই। এবার তেহরানের উপর চাপ বাড়াতে নতুন সৃজনশীল কৌশল খুঁজছে মার্কিন সামরিক বাহিনী। এজন্য সেনা বিশ্লেষকদের কাছ থেকে সরাসরি নতুন আইডিয়া চাওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম CNN। একই সঙ্গে সামরিক হামলা বাড়ানো নাকি আলোচনায় ফেরা, এই 2 পথের মধ্যে কঠিন সিদ্ধান্তের মুখে রয়েছে ট্রাম্প প্রশাসন। ইরানকে কোনোভাবেই কাবু করতে পারছে না যুক্তরাষ্ট্র। একের পর এক হামলার পরও ঠায় দাঁড়িয়ে খামেনি প্রশাসন। এবার মার্কিন সামরিক বাহিনীর ঝুলিতে তেহরানকে হারানোর আর কোনো পরিকল্পনাই অবশিষ্ট নেই। আর এর মধ্যেই বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে অস্ত্র সংকটে ভুগছে ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় নতুন কৌশলের খোঁজে নেমেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। গত সপ্তাহে সেন্টকমের গোয়েন্দা শাখার এক জ্যেষ্ঠ কর্মকর্তা সামরিক বিশ্লেষকদের কাছে ইমেইল পাঠিয়ে ইরানকে চাপ ও শাস্তি দেওয়ার নতুন, সৃজনশীল এবং অপ্রচলিত উপায় খুঁজে বের করার আহ্বান জানান। এমন ইমেইল ভিত্তিক মতামত আহ্বানকে অস্বাভাবিক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালালেও তেহরানকে আলোচনা টেবিলে ফেরানো সম্ভব হয়নি। এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মূল্যায়নেও বলা হয়েছে, শুধু বিমান হামলা চালিয়ে ইরানের অবস্থান বদলানো কঠিন। জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইনও স্বীকার করেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারও সংকট রয়েছে।
এদিকে ট্রাম্প প্রশাসন ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে আবারও হামলার পরিকল্পনা বিবেচনা করছে। তবে সামরিক সূত্রগুলোর মতে এসব স্থাপনা এত গভীরে যে শুধু ক্ষেপণাস্ত্র ও বোমা দিয়ে সেগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। কার্যকরভাবে ধ্বংস করতে হলে স্থল সেনা মোতায়েনের প্রয়োজন হতে পারে, যা বড় ধরনের ঝুঁকি এবং রাজনৈতিক অত্যন্ত স্পর্শকাতর সিদ্ধান্ত। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের অগ্রগতির ঘোষণা সত্ত্বেও উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। সপ্তাহ জুড়ে নিহতের সংখ্যা 26-এ পৌঁছেছে। এদিকে গাজায় নেতানিয়াহু বাহিনীর অব্যাহত বোমাবর্ষণ ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে হুমকির মুখে ফেলবে বলে আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের রূপরেখা ঘোষণার পর থেকে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় তাদের সামরিক অভিযান জোরদার করেছে। উপত্যকার আবাসিক এলাকা, বাস্তুচ্যুতদের আশ্রয় দেয়া তাঁবু, বেসামরিক যানবাহন এবং ফিলিস্তিনিদের সমাগম লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেন বোর্ড অফ পিস গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং একই সঙ্গে অঞ্চলটি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। হামাসের নিরস্ত্রীকরণ এবং পরবর্তীকালে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য সদ্য ঘোষিত রোডম্যাপ নিয়ে গাজাবাসী ও বিশ্লেষকরা স্বস্তি এবং সংশয় দুটোই প্রকাশ করেছেন। ট্রাম্প উল্লেখ করেছেন, এই চুক্তিতে ইসরায়েল খুবই খুশি, যদিও ইসরায়েলি গণমাধ্যম চুক্তির শর্তাবলী নিয়ে উল্লেখযোগ্য আপত্তি ও অসন্তোষের কথা জানিয়েছে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, হামাস নিরস্ত্রীকরণ এবং তাদের সুড়ঙ্গগুলো ধ্বংস না করা পর্যন্ত গাজায় থাকা ইসরায়েলি সেনারা সরবে না। অন্যদিকে হামাস জোর দিয়ে বলছে, তাদের অস্ত্র সংক্রান্ত চুক্তির অংশটি বাস্তবায়ন শুরু করার আগে ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে। শাফিনা সুলতানা, সময় সংবাদ। তীব্র গরমে নাজেহাল গাজার হাজারো বাস্তুচ্যুত পরিবার। প্লাস্টিক ও নাইলনের অস্থায়ী তাঁবুগুলোতে দুর্ভোগ আরও বেড়েছে। অসহনীয় গরম, বিশুদ্ধ পানির সংকট আর মশা মাছির উপদ্রবে মানবেতর দিন পার করছেন উপত্যকার লাখো বাসিন্দা। সহায়তা সংস্থাগুলো সতর্ক করে বলছে, এমন পরিস্থিতিতে পানি শূন্যতা এবং বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। একদিকে ইসরায়েলি বর্বরতা, অন্যদিকে প্রকৃতির বিরূপ আচরণ, এমন এক নির্মম বাস্তবতার মুখোমুখি গাজাবাসী। গ্রীষ্মের তীব্র তাপমাত্রায় নাজেহাল উপত্যকার হাজারো বাস্তুচ্যুত পরিবার। গরমে অস্থায়ী তাঁবুগুলো যেন পরিণত হয়েছে উত্তপ্ত চুল্লিতে। ফলে স্বস্তি ছাড়াই পরিবারগুলো ঘুমহীন রাত ও দম বন্ধ করা দিন পার করতে বাধ্য হচ্ছে। এসব অস্থায়ী তাঁবু প্লাস্টিক ও নাইলনের তৈরি, যা দিনের বেলায় তাপ আটকে রাখে এবং বাতাস চলাচলের তেমন কোনো সুযোগ থাকে না। এমন পরিস্থিতিতে অনেক পরিবার ঘন্টার পর ঘন্টা তাঁবুর বাইরে সময় কাটাচ্ছেন। তীব্র গরম থেকে সন্তানদের একটু স্বস্তি দিতে কার্ডবোর্ড দিয়ে বাতাস করেন অনেকে, আবার কখনো বালতির পানি ছিটিয়ে শরীর ঠান্ডা রাখার চেষ্টা করেন। গরমের সঙ্গে যুক্ত হয়েছে মশা মাছি ও নর্দমা থেকে উঠে আসা তেলাপোকার উপদ্রব। একই সঙ্গে বিশুদ্ধ পানি, বিদ্যুৎ ও স্যানিটেশন সুবিধার অভাবে দুর্ভোগ আরও বেড়েছে। আমার সন্তানরা খুব কষ্টে আছে। আমরা রাতে ঘুমাতে পারি না, সারা রাত এভাবেই বসে কাটাতে হয়। এর সঙ্গে নর্দমা থেকে মশা, মাছি আর তেলাপোকা উঠে আসে। আমাদের পরিস্থিতি অত্যন্ত করুণ। মানবিক সহায়তা সংস্থা নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল সহ বিভিন্ন সংস্থা সতর্ক করে বলছে, এই তীব্র গরমে পানি শূন্যতা, হিটস্ট্রোক, ত্বকের সংক্রমণ, ডায়রিয়া সহ নানা রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। 2 বছরের যুদ্ধে গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উপত্যকার অধিকাংশ মানুষের ঘরে ফেরার সুযোগ নেই। যুদ্ধবিরতির মাঝে নিরাপত্তাহীনতার সঙ্গে তপ্ত গরমে জীবন কাটাচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। লেবানন থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার এবং সীমান্তে হামলা বন্ধে ইতালির রোমে আজ শুরু হচ্ছে লেবানন ও ইসরায়েলের 7ম দফা সরাসরি আলোচনা। তবে কূটনৈতিক আলোচনার প্রস্তুতির মধ্যেই দক্ষিণ লেবাননে সামরিক অভিযান আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এতে যুদ্ধবিরতির সম্ভাবনার পাশাপাশি নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
কূটনীতির টেবিলে যখন যুদ্ধ থামানোর চেষ্টা, ঠিক তখনই সীমান্তে বাড়ছে যুদ্ধের প্রস্তুতি। এমন বৈপরীত্যের মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইতালির রোমে শুরু হচ্ছে লেবানন ও ইসরায়েলের ৭ম দফা সরাসরি আলোচনা। ৩ দিন ব্যাপী এই বৈঠকে অংশ নেবে লেবাননের রাজনৈতিক ও সামরিক প্রতিনিধি দল, একজন আইনি উপদেষ্টা এবং একজন ভূমি জরিপ বিশেষজ্ঞ। আলোচনার মূল বিষয় থাকবে যুদ্ধবিরতি কার্যকর করা, ইসরায়েলের অব্যাহত হামলা, বসতবাড়ি ধ্বংস এবং দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার। أشار دولة الرئيس إلى السعي লেবাননের দাবি, জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কাঠামোগত সমঝোতা অনুযায়ী ইসরায়েলের সব দখলকৃত এলাকা থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহার এবং লেবাননের সেনাবাহিনী মোতায়েন হওয়ার কথা। কিন্তু সেই সমঝোতার পরও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিস্ফোরণ, ভূমি পরিষ্কার অভিযান এবং বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে অভিযোগ বৈরুতের। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চের শুরু থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় 4,300-র বেশি মানুষ নিহত এবং 12,000-এর বেশি আহত হয়েছেন। অন্যদিকে আলোচনার আগে ইসরায়েল জানিয়েছে হিজবুল্লাহর হামলা ঠেকাতে লেবাননে সামরিক অভিযান আরও বিস্তৃত করা হবে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, লেবানন সরকার যদি হিজবুল্লাহকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় তাহলে ইসরায়েল নিজেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের দিকে নতুন করে রকেট হামলার দাবি করেছে। এর জবাবে বৈরুতের দাহিয়া সহ বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবানন ও বৈরুত থেকে এর মধ্যে প্রায় 8 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন লেবানিজ কর্মকর্তারা। নাদিম মারজান, সময় সংবাদ। স্পেনের সেউতায় নজিরবিহীন অভিবাসী ঢলের পর ইউরোপ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক এবং কূটনৈতিক টানাপোড়েন। হাজারো অভিবাসী ফেরত গেলেও কয়েক হাজার এখনও মানবিক সংকটে আটকা। মরক্কোর বিরুদ্ধে সীমান্ত শিথিল করার অভিযোগ তুলেছে স্পেন, যদিও দেশটি তা অস্বীকার করেছে। তবে এই সংকটকে কেন্দ্র করে জরুরি বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন। আর নতুন করে প্রশ্ন উঠছে ইউরোপের সীমান্ত নিরাপত্তা এবং অভিবাসন নীতি নিয়েও। মাত্র কয়েকদিনের ব্যবধানে ইউরোপের অন্যতম বড় অভিবাসন সংকটে পরিণত হয়েছে স্পেনের সেউতা। মরক্কো থেকে হাজার হাজার মানুষ স্পেনের এই ছোট্ট শহরে ঢুকে পড়েন। স্পেন জানায় প্রায় ৬৯,৫০০ জনকে এরই মধ্যে মরক্কোয় ফিরিয়ে দেওয়া হয়েছে। তবু ২,৫০০ থেকে ৫,০০০ মানুষ এখনও সেউতায় রয়ে গেছেন। স্থানীয় প্রশাসন জানায় এতে শহরের 2টি অভিবাসী গ্রহণ কেন্দ্র কার্যত ভেঙে পড়েছে। সৈকত, রাস্তা, মসজিদের আশপাশ ও খোলা জায়গায় শত শত মানুষ রাত কাটাচ্ছে। এ অবস্থায় দেখা দিয়েছে মানবিক সংকট। শত শত অপ্রাপ্তবয়স্ক শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সেউতায় আটকা পড়েছে। অনেকেই খাবার, পানি ও নিরাপদ আশ্রয় ছাড়াই সৈকত কিংবা খোলা জায়গায় দিন কাটাচ্ছে। স্থানীয়দের সহায়তায় সামান্য খাবার পেলেও আশ্রয় কেন্দ্রগুলো পূর্ণ হয়ে যাওয়ায় অনেক শিশুই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এদিকে মানব পাচারকারী চক্র এরই মধ্যে জেটস্কির মাধ্যমে সেউতা থেকে স্পেনের মূল ভূখণ্ডে অবৈধভাবে মানুষ পারাপারের নতুন রুট চালু করেছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। তবে এই বিপর্যয়ের জন্য দায়ী কে তা নিয়েই এখন সবচেয়ে বড় বিতর্ক। সেউতার নেতারা বলছেন এটি স্পেনের আঞ্চলিক অখণ্ডতার উপর আঘাত। তাদের অভিযোগ, মরক্কো যদি পুরো ঘটনার পরিকল্পনাকারী নাও হয়, অন্তত সীমান্ত পারাপারকে উৎসাহিত করেছে। স্পেনের গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়নেও বলা হয়েছে মরক্কো সরাসরি পরিকল্পনা না করলেও সীমান্ত নিয়ন্ত্রণ ধীরে ধীরে শিথিল করেছিল। তবে মরক্কো সব অভিযোগ অস্বীকার করে বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, মানব পাচারকারী চক্র এবং স্পেনের সুপ্রিম কোর্টের একটি রায়ের ভুল ব্যাখ্যার কারণেই হাজারো মানুষ সীমান্তে ভিড় জমিয়েছিল। সংকটটি ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও তীব্র রাজনৈতিক বিভাজন তৈরি করেছে। ইতালি, ডেনমার্ক, ফিনল্যান্ড সহ 22 দেশের নেতা সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর করার দাবি তুলেছেন। মঙ্গলবার এই সংকট নিয়ে জরুরি বৈঠকে বসছেন ইইউর স্বরাষ্ট্রমন্ত্রীরা। নাদিম মারজান, সময় সংবাদ। মরক্কোর সীমান্ত পেরিয়ে হাজারো অভিবাসী ঢলের পর আবারও আলোচনায় স্পেনের সেউতা ও মেলিয়া। আফ্রিকার মাটিতে কেন রয়েছে ইউরোপের 2টি স্প্যানিশ শহর? শতাব্দী প্রাচীন এই ভূখণ্ড নিয়ে কেন এখনও চলছে স্পেন মরক্কো টানাপোড়েন? ইতিহাস, রাজনীতি আর অভিবাসন সংকটের জটিল সমীকরণ নিয়ে বিশেষ প্রতিবেদন।
মরক্কোর উত্তর উপকূলে ভূমধ্যসাগরের তীর ঘেঁষে রয়েছে স্পেনের দুটি স্বায়ত্তশাসিত শহর সেউতা ও মেলিলা। ভৌগোলিকভাবে আফ্রিকা মহাদেশে হলেও প্রশাসনিকভাবে এগুলো স্পেনের অংশ এবং ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্ত। এর সঙ্গে মরক্কোর উপকূল সংলগ্ন কয়েকটি ছোট দ্বীপও স্পেনের নিয়ন্ত্রণে রয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা এই ভূখণ্ডগুলো আজও ইউরোপীয় ঔপনিবেশিক ইতিহাসের শেষ নিদর্শনগুলোর অন্যতম। সাম্প্রতিক অভিবাসী ঢলের পর আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই ছিটমহলগুলো। ইতিহাসের পাতা বলছে 1415 সালে সেউতা প্রথমে পর্তুগালের দখলে যায়, পরে 1580 সালে এটি স্পেনের অধীনে আসে। অন্যদিকে 1497 সালে স্পেন মেলিলার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। আফ্রিকা জুড়ে ঔপনিবেশিক শাসনের অবসান হলেও এই দুই শহর স্পেনের কাছেই থেকে যায়। 1956 সালে স্বাধীনতার পর থেকেই মরক্কো সেউতা, মেলিলা এবং আশপাশের স্প্যানিশ নিয়ন্ত্রিত দ্বীপগুলোকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে। তবে মাদ্রিদ স্পষ্ট জানিয়ে দিয়েছে এগুলো স্পেনের অবিচ্ছেদ্য অংশ এবং এ নিয়ে কোনো ধরনের সার্বভৌমত্ব নিয়ে আলোচনা নেই। বিশেষজ্ঞদের মতে বিরোধের কেন্দ্রে রয়েছে ইতিহাস, আন্তর্জাতিক আইন এবং ভূরাজনীতি। কেউ বলছেন মরক্কোর দাবি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও আন্তর্জাতিক আইনের বিচারে সেটি দুর্বল। আবার অন্যদের মতে আফ্রিকার মাটিতে ইউরোপীয় ভূখণ্ডের অস্তিত্ব বর্তমান সময়ে একটি ঐতিহাসিক অসঙ্গতি। তবে বাস্তব চিত্র ভিন্ন। জনমত জরিপে দেখা গেছে সেউতা ও মেলিলার অধিকাংশ বাসিন্দাই স্পেনের অংশ হিসেবেই থাকতে চান, কারণ ইউরোপীয় নাগরিক হিসেবে তারা যে অর্থনৈতিক সুযোগ সুবিধা ও সামাজিক নিরাপত্তা ভোগ করেন তা মরক্কোর তুলনায় অনেক বেশি। একই সঙ্গে সীমান্তের দুই পাশের মানুষের মধ্যে বাণিজ্য, কর্মসংস্থান ও পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে কয়েক হাজার অভিবাসীর সেউতায় প্রবেশ শুধু মানবিক সংকটই তৈরি করেনি, নতুন করে চাপের মুখে ফেলেছে স্পেন ও মরক্কোর কূটনৈতিক সম্পর্ককেও। বিশ্লেষকদের ধারণা সীমান্ত নিরাপত্তা, অভিবাসন নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা সহযোগিতায় দুই দেশ সমঝোতা বাড়াতে পারে। তবে সার্বভৌমত্বের প্রশ্নে স্পেনের অবস্থান বদলানোর সম্ভাবনা খুবই কম। নাদিম মারজান, সময় সংবাদ। দিনে দিনে আরও ভয়াবহ রূপ নিচ্ছে ইউরোপের দাবানল। নেদারল্যান্ডস, গ্রিস, স্পেন, ফ্রান্সে পুড়ছে হাজার হাজার হেক্টর বনভূমি। অক্লান্ত পরিশ্রম করেই দাবানলের এই আগুন নেভানোর লড়াই চালিয়ে যাচ্ছে দেশগুলোর দমকল কর্মীরা। এরই মধ্যে ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ থেকে খরা এবং তীব্র শিলাবৃষ্টির শঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের স্পোকেন শহরে দাবানলও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। সোমবার নেদারল্যান্ডসের লিমবার্গ প্রদেশে দাবানল ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা দ্রুত ছড়িয়ে পড়া আগুন নেভানোর জন্য রীতিমতো লড়াই চালিয়ে যান। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। গ্রিসের এথেন্সের উত্তর পশ্চিমে শত শত দমকল কর্মী চতুর্থ দিনের মতো আগুন নেভানোর জন্য লড়াই চালিয়ে যান। প্রবল বাতাসের কারণে দাবানল বাড়িঘর, পাইন বন এবং হাজার হাজার হেক্টর কৃষিজমি ধ্বংস করে দেয়। গ্রাম ও বসতিগুলো থেকে জরুরি ভিত্তিতে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। 400 জনেরও বেশি দমকল কর্মী এবং 21টি বিমান মোতায়েন করা হয় দাবানল নিয়ন্ত্রণে আনতে। ভয়াবহ দাবানলের কারণে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের লে পোর্স শহর থেকে সরিয়ে নেওয়া বাসিন্দাদের সোমবার তাদের বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়। দাবানল শুরু হওয়ার পর বোর্দোর প্রধান শহরের কাছে 42,000 হেক্টর জমি পুড়ে যায়। এরপর স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছিল। এই আদেশের 10 দিন পর তাদের বাড়ি ফিরতে বলা হলেও আশঙ্কা করা হচ্ছে কারো কারো বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। স্পেনের মধ্যাঞ্চলীয় প্রদেশে একটি দাবানল টানা 6ষ্ঠ দিনের মতো অনিয়ন্ত্রিতভাবে চলছে। 1200 জনেরও বেশি মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। স্পেনের দমকল কর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন। স্পেন সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বিধ্বংসী দাবানলের মুখোমুখি হয়েছে এই মৌসুমে। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের স্পোকেন শহরে দাবানলের হুমকির মুখে প্রায় 60,000 মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এই অঞ্চলের আগুনে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান সহ 600টি ভবন ধ্বংস হয়ে গেছে। শাফিনা সুলতানা, সময় সংবাদ। শতবর্ষের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা সাক্ষী হলো দক্ষিণ কোরিয়া। রাজধানী সিউলেও প্রথমবারের মতো জারি করা হয়েছে সর্বোচ্চ স্তরের তাপপ্রবাহের জরুরি সতর্কতা। বাড়ছে স্ট্রোক এবং মৃত্যুর ঝুঁকি। তীব্র এই দাবদাহে ভোগান্তিতে পড়েছেন দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরাও। দক্ষিণ কোরিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ হানিফ।
দক্ষিণ কোরিয়া জুড়ে তীব্র তাপপ্রবাহ, অসহনীয় অবস্থা। ইয়াংসানে দক্ষিণ কোরিয়ার 100 বছরের ইতিহাসে সর্বোচ্চ 42.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজধানী সিউলেও প্রথমবার জারি করা হয়েছে সর্বোচ্চ স্তরের হিট ওয়েভ ইমার্জেন্সি ওয়ার্নিং। তীব্র গরমে নাগরিকদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান কর্তৃপক্ষের। ইয়াংসানে টানা 5 দিন ধরে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। সোমবার দক্ষিণ জুয়াল্লায় 41.1, দেগুতে 40.9 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রেকর্ড ভাঙা তাপপ্রবাহে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত অতিরিক্ত গরম। প্রচণ্ড গরমের মাঝে আসলে আমরা সবাই হাঁপিয়ে উঠেছি। যে পরিমাণ তাপমাত্রা দেখা যায় তার থেকে অনুভূত হয় অনেক বেশি। অসহনীয় গরমে কর্মস্থলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান প্রবাসীরা। কাজ করার ক্ষেত্রে অনেক বেশি কষ্ট এখন, কারণ কোম্পানির মধ্যে মেশিনের তাপ আবার এমনি তাপ আছে। গরমের মধ্যে কাজ করার পরে আসলে মনে হয় ভিতর থেকে যে আমার অসহনীয় একটা জ্বালা যন্ত্রণা এরকম একটা অনুভূতি হয়। সরকারি তথ্য অনুযায়ী মে থেকে এখন পর্যন্ত তাপজনিত অসুস্থতায় আক্রান্ত হয়েছেন 1889 জন। মৃত্যু হয়েছে অন্তত 14 জনের। সোমবার ইনচন ও বুসানের তীব্র গরমে 2 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠক করছে সিউল নগর প্রশাসন। আবহাওয়া বিভাগ জানিয়েছে সপ্তাহ জুড়েই দেশের অধিকাংশ এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে উষ্ণ রাত বা ট্রপিক্যাল নাইট চলতে থাকায় দিন রাত মিলিয়ে ভোগান্তি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ ও খরার প্রভাবে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে রাইন নদীর পানি। এতে জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি ও দানিউব অববাহিকার বিভিন্ন দেশে নৌ পরিবহন, বিদ্যুৎ উৎপাদন, কৃষি ও শিল্পে দেখা দিয়েছে বড় ধরনের সংকট। জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও গভীর হওয়ায় শঙ্কা প্রকাশ করছে বিশেষজ্ঞরা। টানা তাপপ্রবাহ ও বৃষ্টির ঘাটতিতে ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ রাইন নদীর পানি নেমে গেছে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে। জার্মানির কোলন এবং নেদারল্যান্ডসের লোবিথে গত সপ্তাহে পানির উচ্চতা ইতিহাসের সর্বনিম্ন হিসেবে রেকর্ড করা হয়। জার্মানির সরকারি তথ্য অনুযায়ী জুলাইয়ের শেষে রাইন নদীর 44% এবং দানিউব নদীর 78% পরিমাপ কেন্দ্রে পানির স্তর ছিল অস্বাভাবিকভাবে নিচে। রাইন নদী ইউরোপের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক নৌপথ হওয়ায় পানি কমে যাওয়ায় পণ্যবাহী জাহাজগুলোকে কম মাল নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে কাউব এলাকার সংকীর্ণ অংশের নাব্যতা এতটাই কমেছে যে পরিবহন ব্যয় বেড়ে যাওয়া এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে একই পরিমাণ পণ্য পরিবহনে আগের চেয়ে বেশি জাহাজ ব্যবহার করতে হচ্ছে। সংকট শুধু রাইনে সীমাবদ্ধ নয়, দানিউব নদীর পানিও কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় সার্বিয়া, রোমানিয়া ও হাঙ্গেরিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। হাঙ্গেরির একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কম সক্ষমতায় চলছে, আর রোমানিয়ায় বিদ্যুৎ সাশ্রয়ে 2টি বড় গাড়ি কারখানা সাময়িকভাবে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ইতালির দীর্ঘতম নদী পোতেও খরা সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়। নদীতে সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে পড়ায় কৃষি ও সুপেয় পানির সরবরাহ হুমকির মুখে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের খরা পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে মধ্য ও পশ্চিম ইউরোপে খরা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে অন্তত আরও এক সপ্তাহ অনেক দেশে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকতে পারে। বিজ্ঞানীরা বলছেন বৃষ্টিপাতের দীর্ঘমেয়াদী বড় পরিবর্তনের চেয়ে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি ও অতিরিক্ত বাষ্পীভবনই খরাকে আরও ঘন ঘন ও তীব্র করে তুলছে। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের আসাম ও কেরালায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, বসতবাড়ি। বিপন্ন এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। এদিকে বন্যায় চীনের বিভিন্ন প্রদেশে যান চলাচল ব্যাহত হয়েছে, ধসে গেছে সেতুর সংযোগস্থল। আর দক্ষিণ কোরিয়ার দেশ চিলিতেও বন্যায় প্রাণ গেছে অন্তত 2 জনের।
বাড়ির চারপাশে শুধু পানি আর পানি, শুকনো জমির দেখা নেই কোথাও। তাই দুর্গত মানুষের কাছে খাবার, বিশুদ্ধ পানি আর জরুরি ত্রাণ পৌঁছে দিতে ভেলার আশ্রয় নিয়েছেন স্বেচ্ছাসেবীরা। ভারতের আসামের শিবসাগর জেলায় বন্যার পানিতে আটকে পড়া মানুষের কাছে এভাবে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ। দুর্গতদের অভিযোগ, পানির তোড়ে ভেসে গেছে ঘরের প্রায় সবকিছু। মাথা গোজার মতো নিরাপদ আশ্রয়ও নেই অনেকের। বন্যা হওয়ার পর আজ 10 দিন হয়ে গেছে, কিন্তু এখনো পানি এতটুকু কমেনি। অনেক পরিবার এখনো পানিবন্দী হয়ে নিজেদের ঘরেই আটকে আছে, বিশেষ করে দূরের এলাকাগুলোতে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে প্রয়োজনীয় কিছু ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। একই চিত্র দক্ষিণ ভারতের কেরালাতেও। হাঁটু সমান পানি পেরিয়ে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন উদ্ধারকর্মীরা। আলোকপুঝা ও পত্তনমথিত্তা জেলায় রাতভর ভারী বৃষ্টিতে ঘরবাড়ি, ফসলি জমি ও দোকানপাট তলিয়ে গেছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি ছেড়েছেন অনেক পরিবার। আবহাওয়া অফিসের আশঙ্কা, আগামী সপ্তাহেও কেরালার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। চীনের পরিস্থিতিও হয়ে উঠেছে উদ্বেগজনক। টানা বর্ষণ ও আকস্মিক পাহাড়ি ঢলের ঝুঁকিতে উত্তর পূর্বাঞ্চলীয় জিলিন, হেইলংচিয়াং, উত্তর পশ্চিমের গানজু এবং দক্ষিণ পশ্চিমের চংকিং সহ একাধিক অঞ্চলে জারি করা হয়েছে বিভিন্ন স্তরের সতর্কতা। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বহু মানুষকে। আবহাওয়াবিদরা বলছেন, মঙ্গলবার পর্যন্ত কোথাও কোথাও 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতেও ঝড়ের তাণ্ডবে কয়েকজনের মৃত্যু হয়েছে। প্রবল বন্যায় কনসেপসিয়ন সহ আশপাশের এলাকায় শুরু হয়েছে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কার্যক্রম। কয়েক সপ্তাহ আগের প্রাণঘাতী ঝড়ের ক্ষতি কাটিয়ে ওঠার আগে নতুন এই দুর্যোগে আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। ফারদিন মাঝহার, সময় সংবাদ। আগামী 15 আগস্টের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংকের পরিশোধিত মূলধন 40 কোটি দিরহামে উন্নীত করা না হলে কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এমন সংবাদে দেশটিতে বসবাসকারী বাংলাদেশি গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন প্রবাসীরা। শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে দেয়া দেশটির কেন্দ্রীয় ব্যাংকের একটি নির্দেশনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে, যা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের। গ্রাহকদের দাবি, বিষয়টি নিয়ে দ্রুত ও স্পষ্ট ব্যাখ্যা দেয়া এবং অপপ্রচার বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এটার পিছনে অন্য কোনো বেনিফিটের জন্য, অপপ্রচারের জন্য কোন লোক নিয়োজিত আছে কিনা, যদি হয় মিথ্যা অপপ্রচারের জন্য কঠিন একটা শাস্তির বিধানই দেশেও আছে, আমার দেশে কিন্তু আছে। আমরা কারো কথা কানে দিয়ে একটু যাচাই বাছাই করে সত্যতা মিথ্যা এই জিনিসগুলো যাচাই করি। অনুসন্ধানে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক ন্যূনতম মূলধন সংক্রান্ত বিধিমালা বাস্তবায়নে নতুন করে নির্দেশনা দিয়েছে। এতে বিদেশি ব্যাংকের প্রতি শাখার জন্য ন্যূনতম 10 কোটি দিরহাম পরিশোধিত মূলধন থাকতে হবে, অথচ জনতা ব্যাংকে 4 শাখা মিলে রয়েছে 10 কোটি দিরহাম। জনতা ব্যাংক বাংলাদেশের সরকারের রাষ্ট্রের ব্যাংক, বাংলাদেশ সরকারের ব্যাংক। এখন সেন্ট্রাল ব্যাংকের রিকোয়ারমেন্ট আসবে এবং সেটা তারা ফিল আপ করবে। আমাদের তো প্যানিক হওয়ার কিছু নাই এখানে। তথ্য বলছে 2022 সালে ইউএই কার্যক্রম থেকে জনতা ব্যাংকের পরিচালন মুনাফা ছিল 2 কোটি 13 লাখ দিরহাম, যা বেড়ে 5 কোটি 58 লাখ দিরহামে পৌঁছায় 2025 সালে। আর চলতি বছরের প্রথম 6 মাসে হয়েছে $2.5 কোটি। গ্রাহকের আমানত 2022 সালে ছিল 1,07,996 কোটি দিরহাম। 2025 সালের জুন পর্যন্ত তা বেড়ে দাঁড়ায় 134 কোটি 55 লাখ দিরহামে। 1976 সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে কার্যক্রম চালাচ্ছে জনতা ব্যাংক। বর্তমানে আবুধাবি, দুবাই, শারজাহ ও আল আইনে 4টি শাখায় গ্রাহক রয়েছে প্রায় 70,000। আমরা আশা করব জনতা ব্যাংকের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশে যারা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা বিষয়টাকে গুরুত্বের সাথে আমলে নিয়ে অতি সত্বর তারা দাপ্তরিক একটা বয়ান দেবেন, বিবৃতি দেবেন, যাতে করে জনতা ব্যাংকে যে প্রবাসী, লক্ষ লক্ষ প্রবাসী যাদের অ্যাকাউন্ট আছে, তারা যেন নিশ্চিন্ত হতে পারে। প্রবাসী আয় পাঠাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে ব্যাংকটি। 2022 সালে 6,569 কোটি 47 লাখ, 2023 সালে 8,773 কোটি 43 লাখ, 2024 সালে পাঠায় 7,910 কোটি 37 লাখ টাকা। জনতা ব্যাংক ইউএই শাখা বলছে, গ্রাহকদের আমানত নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। গ্রাহকদের সব ধরনের আর্থিক দায়বদ্ধতা পূরণে ব্যাংকটির সক্ষমতা রয়েছে। কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বানে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।
পাকিস্তান শাসিত কাশ্মীরে নির্বাচন ঘিরে উত্তেজনা কমেনি। বিক্ষোভ, বয়কট ও সহিংসতার মধ্যেই শেষ হয়েছে দ্বিতীয় ধাপের ভোট। এর মধ্যেই প্রায় 50% ভোট পড়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। গত 2রা আগস্ট পাকিস্তানের আজাদ কাশ্মীরের মুজফফরাবাদ বিভাগ ও 12টি শরণার্থী আসনে দ্বিতীয় ধাপের ভোট হয়। এর আগে 2 দিন হরতাল, সড়ক অবরোধ ও কড়া নিরাপত্তায় থমথমে ছিল পুরো এলাকা। বৃষ্টি ও ভূমিধসের কারণে 2টি আসনের ভোট স্থগিত করা হয়। জুনে আন্দোলনকারী জম্মু কাশ্মীর পয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি নিষিদ্ধ হওয়ার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত। সংগঠনটি 12টি সংরক্ষিত আসন বাতিল সহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। দমনপীড়নের অভিযোগ তুলে তারা নির্বাচন বয়কটের ডাক দেয়। সংঘর্ষে বহু মানুষ হতাহত হওয়ার দাবি করেছেন আন্দোলনকারীরা। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করে বলেছে হামলায় তাদেরও সদস্য হতাহত হয়েছেন। একই সঙ্গে ভোটে বাধা দেওয়ার অভিযোগও তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ পর্যন্ত ঘোষিত ফলাফলে বেশিরভাগ আসনে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN। আগামী 10 আগস্ট পুঞ্চ বিভাগে শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হবে। এর আগে নতুন করে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। নাদিম মারজান, সময় সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বাস্থ্যগত কারণে মুক্তি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন একাধিক সামরিক সূত্র। পাকিস্তানের এই নেতার মুক্তির বিষয়টি রাজনৈতিকভাবে সংবেদনশীল হওয়ায় তৃতীয় পক্ষের মধ্যস্থতায় প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানানো হয়। ইমরান খানের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিষয়ক উপদেষ্টা জানান, সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবনতি হচ্ছে। পরিবারের সদস্যদেরও তার সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না। সরকার সামান্য দায়িত্বশীল হলেও তাকে স্বাস্থ্যগত কারণে মুক্তি দেওয়া উচিত বলে জানান তিনি। পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান রাওয়ালপিন্ডির কাছে আদিয়ালা কারাগারে 3 বছর ধরে বন্দী রয়েছেন। পাঁচ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো আন্তর্জাতিক রেড ক্রসের একজন প্রতিনিধির সঙ্গে দেখা করার সুযোগ পেলেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি। সামরিক অভ্যুত্থানের পর থেকে তার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে চলা জল্পনা কল্পনার মধ্যেই এই সাক্ষাৎকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন তার পরিবার। ICRC জানায়, সংস্থাটির নিয়ম অনুযায়ী সূচির সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ পান তাদের প্রতিনিধি। পাশাপাশি পরিবারের কাছে বার্তা পৌঁছে দেওয়ার সুযোগও রাখা হয়। সূচির ছেলে কিম অ্যারিস এই সাক্ষাৎকে 5 বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম ইতিবাচক অগ্রগতি বলে উল্লেখ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে সূচির স্বাস্থ্যের স্বাধীনভাবে যাচাই, পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং সব রাজনৈতিক বন্দীর সঙ্গে তারও নিঃশর্ত মুক্তির পথ খুলবে। বর্তমানে 81 বছর বয়সী নোবেলজয়ী নেত্রী নানা মামলায় দণ্ডিত হয়ে গৃহবন্দী রয়েছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগপত্রগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করে আন্তর্জাতিক সম্প্রদায়। ভারতের দিল্লিতে এক সাংসদের উপর হামলার চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় রোববার সাংসদ পাপ্পু যাদবকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে অভিযুক্ত। নিজের বাসভবনে সংবাদ সম্মেলনের সময় এই ঘটনা ঘটে। পাপ্পুর অভিযোগ, তাকে খুনের পরিকল্পনা করে ছুরি হাতে হামলা চালিয়েছিলেন ওই ব্যক্তি। এই ঘটনায় দেশ জুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি রাম মন্দিরের অনুদান চুরির ঘটনার প্রতিবাদে পার্লামেন্টের সামনে নাটক মঞ্চস্থ করেছিলেন পাপ্পু। হিন্দু ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছিল। ওই ইস্যুতেই সংবাদ সম্মেলন ডেকেছিলেন পাপ্পু। অস্ট্রেলিয়ার সিডনির কেন্দ্রস্থলে একটি ভবনের অংশ ধসে পড়ে গুরুতর আহত হয়েছেন অন্তত 2 জন। ঘটনাস্থল থেকে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। ধসের কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার সকালে সিডনির কেন্দ্র থেকে প্রায় 2 কিলোমিটার দূরের আল্টিমো এলাকায় ভবন ধসের এই ঘটনা ঘটে। ধসের পরপরই পুলিশ, দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষে আশপাশে থাকা কয়েকটি গাড়ির ওপর ছিটকে পড়ে। ভবনটির স্থিতিশীলতা পরীক্ষা করেছে দমকল কর্মীরা। নিরাপত্তার স্বার্থে পাশের একটি পেট্রোল স্টেশন, ভবনের পেছনের একটি ভবন এবং একটি গলিপথ সাময়িকভাবে খালি করে দেওয়া হয়েছে। সুদানের পশ্চিম দারফুরে বিচার চলাকালে একটি সালিশি আদালতে ড্রোন হামলায় অন্তত
35 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় রোববার দেশটির উত্তর দারফুরের গারা আল জাওয়াইয়া গ্রামে এই হামলা চালানো হয়। গ্রামটি এখন আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর নিয়ন্ত্রণে রয়েছে। হামলার সময় স্থানীয় সম্প্রদায়ের নেতাদের অংশগ্রহণে সেখানে বিচার সভা চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান নিহতদের মধ্যে 4 জন গোত্রীয় নেতা এবং RSF এর 2 কমান্ডার রয়েছেন। রাশিয়ার নভোসিবিরস্কে অনুষ্ঠিত হয়ে গেল বর্নিল ভিভা এভিয়া 2026 এয়ার শো। শতাধিক বিমান ও হেলিকপ্টারের অংশগ্রহণে আকাশ জুড়ে চলে দৃষ্টিনন্দন কসরত। সবচেয়ে বেশি নজর কেড়েছে Su-34 যুদ্ধ বিমানের রোমাঞ্চকর প্রদর্শনী। আকাশে বিমানের রঙিন রেখায় বুঁদ হাজারো দর্শনার্থী। দূরবীনে চোখ রেখে প্রদর্শনীকে আরো কাছ থেকে উপভোগ করছেন কেউ কেউ। রাশিয়ার নভোসিবিরস্কে অনুষ্ঠিত হয়ে গেল 15তম ভিভা এভিয়া এয়ার শো। আকাশ জুড়ে বিমানের একের পর এক কসরত আর প্রদর্শনীতে উৎসব মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এয়ার শোর সবচেয়ে বড় আকর্ষণ ছিল রাশিয়ার Su-34 সুপারসনিক ফাইটার বোম্বারের প্রদর্শনী। উচ্চ গতিতে উড্ডয়ন, তীক্ষ্ণ বাঁক এবং নানা জটিল কৌশল প্রদর্শনের সময় বিস্ময়ে তাকিয়ে থাকেন দর্শকরা। অনেকেই জানান যুদ্ধ বিমানটি মাথার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় কম্পন আর গর্জন পুরো পরিবেশকে রোমাঞ্চে ভরিয়ে তোলে। অনুষ্ঠানে অংশ নেয় ইয়াক প্রশিক্ষণ বিমানও। ধোঁয়ার রেখা টেনে আকাশে ফুটিয়ে তোলে ভিভা এভিয়া 2026। পাইলট ইরিনা মার্কোভা জানান তাদের দল নিজেদের উদ্ভাবিত ক্রাউন, প্রোপেলার ও ওয়েভ সহ বিভিন্ন কসরত প্রদর্শন করেছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। কানে চাপ লাগে আর মনে হয় পুরো শরীরটাই কেঁপে উঠছে। আধুনিক যুদ্ধ বিমানের পাশাপাশি প্রদর্শনীতে ছিল সোভিয়েত যুগের I-16 যুদ্ধ বিমান, মানবচালিত মাল্টিকপ্টার এবং প্যারাসুট জাম্পের প্রদর্শনী। সামরিক ও ঐতিহ্যবাহী উড়োজাহাজের সমন্বয়ে আয়োজনটি দর্শকদের জন্য হয়ে ওঠে রোমাঞ্চ ও ইতিহাসের এক অনন্য মিলন মেলা। ফারদিন মাঝহার, সময় সংবাদ। রং, সুর আর ঐতিহ্যের বর্ণিল মিলনে মুখর হয়ে উঠেছে বলিভিয়ার রাজধানী লাপাজ। গ্রান পোদের বা মহাশক্তির উৎসব উপলক্ষে লাপাজের রাস্তায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এবারের উৎসবে অংশ নিয়েছে 74টি নৃত্যদল এবং প্রায় 78,000 নৃত্যশিল্পী। ইউনেস্কোর স্বীকৃত এই উৎসব ঘিরে হাজারো দর্শনার্থীর ভিড়ে প্রাণ ফিরে পেয়েছে পুরো শহর। ভোরের আলো ফোটার আগেই বলিভিয়ার লা পাজের রাস্তায় শুরু হয় বাহারি শোভাযাত্রা। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। ঐতিহ্যবাহী পোশাক, রঙিন মুখোশ আর বাদ্যযন্ত্রের তালে তালে নেচে ওঠেন তারা। এ যেন রঙ্গ, ছন্দ আর ঐতিহ্যের অপূর্ব এক মিলন। গ্রানপোদের বলিভিয়ার অন্যতম প্রধান একটি ধর্মীয় উৎসব। নানা কারণে গেল 2 বছর অনুষ্ঠিত হয় এই উৎসব। তবে অপেক্ষার অবসান ঘটিয়ে এবার উৎসব ঘিরেছিল বাড়তি উচ্ছ্বাস। এবার এতে অংশ নিয়েছে 74টি নৃত্যদল এবং প্রায় 87,000 নৃত্যশিল্পী। নৃত্যশিল্পীদের ভাষায় এটি শুধু একটি উৎসব নয়, বরং বলিভিয়ার সংস্কৃতি, ঐতিহ্য আর পরিচয় বিশ্বের সামনে তুলে ধরার সবচেয়ে বড় মঞ্চ। আমাদের সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য বিশ্বের অন্য সবার থেকে আলাদা। এই উৎসবের মাধ্যমে বিশ্বের মানুষ জানতে পারবে আমাদের সংস্কৃতির আসল পরিচয়। আমাদের কাছে গ্রান পোদের মানে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, শান্তি আর শক্তি। আমি 35 বছর ধরে এই উৎসবে নাচছি। আন্দিক অঞ্চলের ক্যাথলিক বিশ্বাস ও আদিবাসীদের সংস্কৃতির মিশেলে গড়ে ওঠা এই উৎসবকে 2019 সালে মানবজাতির অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। প্রতি বছর বলিভিয়া, পেরু ও চিলি সহ বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ এতে অংশ নেন। শুধু সাংস্কৃতিক উদযাপনই নয়, গ্রানপোদের উৎসব বলিভিয়ার অর্থনীতিতেও বড় অবদান রাখে। পোশাক শিল্প, পর্যটন শিল্প সহ বিভিন্ন খাতে কোটি কোটি টাকার অর্থনৈতিক সুযোগ তৈরি করে এই বর্ণাঢ্য আয়োজন। শিউলি রোসা, সময় সংবাদ। দীর্ঘ প্রায় 1 যুগ পর অস্ট্রেলিয়ার সিডনিতে মঞ্চে উঠলেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা। বাংলাদেশি চ্যারিটি সংগঠন লিসেন ফর এর 1 দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এই বিশেষ কনসার্টে হাজারো প্রবাসী বাঙালিকে মুগ্ধ করেন তিনি।
ও তার সফরসঙ্গী শিল্পীরা। এস এম আমিনুল রুবেলের রিপোর্ট। সপ্তাহান্তে সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে বসেছিল বাংলাদেশ নাইট মিউজিক্যাল ইভেন্টের 10ম আসর। বাংলাদেশি চ্যারিটি সংগঠন লিসেন ফর এর আয়োজনে দীর্ঘ প্রায় এক যুগ পর সিডনিতে গান শোনাতে আসেন রুনা লায়লা। সঙ্গে ছিলেন জনপ্রিয় বেঙ্গল সিম্ফনি এবং 28 সদস্যের শিল্পী ও বাদ্যযন্ত্র শিল্পীদের একটি দল। শুধু সিডনি নয়, অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রায় 2200 দর্শক শ্রোতা এই আয়োজনে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই মঞ্চ মাতান শিল্পী পিন্টু ঘোষ। মাটির গান, দেশাত্মবোধক সঙ্গীত এবং ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত পরিবেশনায় তিনি দর্শকদের মুগ্ধ করেন। এরপর বেঙ্গল সিম্ফনিকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন সঙ্গীত পরিচালক ও শিল্পী ইমন চৌধুরী। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গান, লোকসঙ্গীত, আধুনিক গান ও ফিউশনের বৈচিত্র্যময় পরিবেশনায় জমে ওঠে পুরো আসর। এরপর বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে ওঠেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লা। সম্প্রতি সঙ্গীত জীবনের 60 বছর পূর্ণ করা এই কিংবদন্তিকে দাঁড়িয়ে অভিবাদন জানান পুরো মিলনায়তনে দর্শক। করতালি আর উচ্ছ্বাসের মধ্যেই তিনি একে একে পরিবেশন করেন বাংলা, উর্দু ও হিন্দি ভাষায় তার অসংখ্য কালোজয়ী গান। কনসার্টের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল রুনা লায়লার সঙ্গীত জীবনের বিভিন্ন সময়ের ভিনাইল অ্যালবাম, আলোকচিত্র ও স্মারক নিয়ে সাজানো প্রদর্শনী। প্রিয় শিল্পীর গান শোনার পাশাপাশি ইতিহাসের একটি স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে পেরে আবেগ আপ্লুত হয়ে ঘরে ফেরেন প্রবাসীরা। রুনা লায়লা অ্যান্ড বেঙ্গল সিম্ফনি লিগেসি ট্যুর এর পরবর্তী কনসার্ট আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে মেলবোর্নে। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা চলার দাবি নাকচ ইরানের। সংলাপ পেশের সুযোগ, হুঁশিয়ারি ট্রাম্পের। হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে তেহরানের দর কষাকষি। ইসরায়েলি বাহিনী গাজা ত্যাগের আগে হামাসকে নিরস্ত্র হওয়ার আহ্বান ট্রাম্পের শান্তি পরিষদের। উপত্যকায় নতুন হামলায় অন্তত 2 ফিলিস্তিনির প্রাণহানি। এবং পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন পরিস্থিতি। দুদেশের 22 বেসামরিক নাগরিক নিহত, আহত প্রায় অর্ধশত। কিয়েভ থেকে ছোড়া 1000 ড্রোন প্রতিহতের দাবি মস্কোর। এই ছিল আন্তর্জাতিক সময়ে।